আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শীতের সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি সেখানে আপনারা দেখতে পারবেন যে ঢাকায় আমাদের দ্বিতীয় দিনটা কেমন কাটলো। আসলে ভালো মন্দ মিলিয়ে দ্বিতীয় দিনটাও বেশ চমৎকার কেটেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরের দিকটা দেখলাম, খুবই ভালো লাগছিল। শীতের সকাল কিন্তু এমনিতেই একটু অন্যরকম সুন্দর লাগে। তো আপনাদের আফিফ বাবাইও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই সে বারান্দায় চলে এসেছে, কিন্তু সে রোদের কারণে তাকাতে পারছিল না। আর আজকে এখন আমরা আমার ফ্রেন্ডের বাসায় আছি। এখান থেকে যাব এখন মিরপুরে, কারণ মিরপুরে বেশ কিছু কাজ আছে, আর সেই সাথে আজকে আমার বড় খালার বাসায়ও বেড়াতে যাব। তো আফিফ ঘুম থেকে উঠেই তার কাজ শুরু করে দিয়েছে। তো আফিফকে খাইয়ে তারপরে রেডি করে নিলাম, আর সেই সাথে আমরাও রেডি হয়ে গিয়েছি, এখন বাহিরে যাব। আর কালকের দিনটা তো বড় বোনের বাসায় খুব চমৎকার কাটলো। তো যারা যারা সেই ভিডিওটা মিস করেছেন চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিব। তো আফিফ বাহিরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, সে কথা বলছে না, মানে সে বাহিরে যাবে, তারা দিচ্ছিল। আর আফিফের যে জিনিসটা, সে মানে গাড়িতে উঠলে, মানে বাহিরে বের হলে সে একদম চুপ হয়ে যায়, যতক্ষণ সে গাড়ি বাইক বা যে কোনো কিছুতেই বসা থাকে না কেন। তো সে অবাক দৃষ্টিতে বাহিরে দেখতেই থাকে, আর একটু বলার পরে একটু আপনাদেরকে টাটা দিল। তো আমরা এখন যাচ্ছি। আর এবার ঢাকায় আসার পরে আমাদের মেন যানবাহন হয়েছে সিএনজি। মানে সিএনজিতে উঠতে উঠতে মনে হয় বিরক্ত ধরে গেছে, আমার এমন লাগছিল। তো যাই হোক, আমরা এখন মিরপুরে যাচ্ছি। আমরা মূলত যাচ্ছি আমাদের ভোটার আইডি কার্ডের কিছু কাজের দরকার ছিল, তো সেই জন্যই আসলে যাচ্ছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে একটা বাজে অভিজ্ঞতা হলো, এবং কি বলবো, মানে মনে হচ্ছিল কিছু সময়ের জন্য মানে খুবই রাগ হচ্ছিল, কি বলবো বোঝাতে পারবো না। এখনও ভয়েস ওভার করতে গিয়ে কথাটা মনে পড়লে মানে বিরক্ত ফিল হচ্ছিল। তো যাই হোক, কারণ সবসময় আসলে ঢাকা যাওয়া হয় না, অনেকগুলো কাজ মিলিয়েই ঢাকা যেতে হয়। যেহেতু আপনাদের ভাইয়া জব করে, চাইলেও সবসময় ছুটি ওভাবে ম্যানেজ করতে পারে না। তো আমরা ভোটার আইডির অফিসে গেলাম, নির্বাচন কমিশনার যে অফিস, ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে অফিস বন্ধ। গিয়ে ডিসেম্বরের 22 তারিখ থেকে অফিস বন্ধ, আর সেটা ওপেন হবে নাকি ফেব্রুয়ারির 15 তারিখে। তো প্রায় 2 মাসের জন্য অফিস বন্ধ। তো এটা শোনার পরে মানে কিভাবে কি বলবো বা কি চিন্তা করবো কিছুই মাথায় কাজ করতেছিল না। তো যাই হোক, এখানে বোর্ডে কিছু প্রয়োজনীয় নাম্বারও আছে। তো নাম্বারগুলো আসলে আমি একটু ছবি তুলে নিলাম আর ভিডিও নিয়ে নিলাম, কারণ আসলে যোগাযোগ করে এরপর থেকে আসব। তো যদিও আমরা তাদের অনলাইন নাম্বার দেখে ফোন দিয়েছিলাম, কিন্তু তারা রিসিভ করেনি। আর এখানে আসার পর তাদের নাম্বার যখন দেখালাম, তারা বলছে এটা তাদের নাম্বার না। তো যাই হোক, কিছুই বুঝতে পারছিলাম না। আর এখানে কিন্তু মানে ডিটেলসে লেখা থাকে যে আইডি কার্ড হারিয়ে গেলে বা কোনো সংশোধনী থাকলে কিভাবে কি কি জিনিস লাগবে। তো এই জিনিসগুলো অনেক সময় আমাদের দরকার হয়, কিন্তু তখন আসলে আমরা কিন্তু খুঁজে পাই না। তো সেই জন্যই এগুলো তারা যেভাবে লিখে রেখেছে ওই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিলাম, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যেহেতু ভোটার আইডি কার্ডের কাজ হলো না, আমরা নিচে নামলাম। নিচে নেমে এখানে টপ 10-এর একটা বড় শোরুম আছে, তো সেখান থেকে আফিফের আব্বার জন্য কিছু কেনাকাটা করলাম। কারণ দেখা যায় সিলেটেও আছে, কিন্তু সিলেটে আসলে এত কালেকশন একসাথে থাকে না। তো ঢাকা গেলে সুবিধা হয় আর কি, পছন্দ মতো সব কিছু একই জায়গায় পাওয়া যায় এবং অনেকগুলো থেকে বেছে কেনা যায়। তো সেখান থেকে আফিফের আব্বুর জন্য কিছু কেনাকাটা করলাম। তো নির্বাচন কমিশনের যে অফিসটা, এটা আসলে মূলত বন্ধ ছিল সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয় সেটার জন্যই মূলত বন্ধ। তো যাই হোক, বিষয়টা আমরা জানতাম না, জানলে হয়তো আমাদের এত কষ্ট করে এখানে আসতে হতো না। তো যেহেতু মিরপুর আসলাম, আর সেই সাথে বড় খালার সাথেও দেখা করব, তো ভাবলাম সেখানে যাই। আর এদিক থেকে আফিফের আব্বুর জন্য বললামই তো, একটু কেনাকাটা শেষ করলাম। তারপরে দেখলাম যে একটু ক্ষুধাও পেয়েছে, ভাবলাম কিছু খেয়ে নেই, আর আফিফকেও সাথে বসিয়ে একটু খাইয়ে নিব। তো এই জন্যই মূলত একটা জায়গায় বসা, যদিও আফিফের খাবার আমি বাসা থেকে রেডি করে নিয়ে এসেছি। তো সেই সাথে আফিফের আব্বু এখান থেকে হালকা পাতলা কিছু খেলো। তো সকালবেলা অবশ্য মানে ভোরবেলায় আপু ঘুম থেকে ওঠার পরে মানে নাস্তা নিয়ে এসেছিল আমার ফ্রেন্ডের বাসায়, তো আমরা ওখানে নাস্তা করেছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে যেহেতু তো ওরকমভাবে আসলে খাওয়া দাওয়া করতে পারিনি, তো এই জন্যই বাহিরে বসা। যদিও আমি ফাস্টফুড আইটেম অতটা পছন্দ করি না বা খেতে পারি না, সোজা কথা।
তো তারপরে হচ্ছে আমরা মিরপুর 11 থেকে হচ্ছে 1 নাম্বার যাব। তো আমরা অনেক দিন পরে একসাথে মানে কি বলবো বাসে উঠলাম, লোকাল বাসে। তো আফিফের আব্বু সেটা একটু ভিডিও করছিল, কারণ একসময় দেখা যেত রেগুলারই কম বেশি যাতায়াত করা হতো, তো ওই বিষয়গুলো এখন মিস করি। তো যাই হোক, আর মনে হচ্ছিল যে রিক্সা নিয়ে গেলে অনেকটা সময় লাগবে, আর এই পাশে সিএনজিও পাচ্ছিলাম না। তো সেই সুযোগে আমিই বলছিলাম চলো আমরা একটু বাসে যাই। তো এই তো সেই চিরচেনা মিরপুর 1-এ নামলাম। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, কারণ যেই জায়গায় আপনি থাকবেন না কেন দীর্ঘদিন, সেই জায়গার প্রতি অন্যরকম একটা মায়া থাকেই, টান থাকেই। তো সেই পরিচিত জায়গায় নামলাম। তো এখন হচ্ছে আমরা খালাম্মার বাসায় যাব, এখান থেকে কিছু ফল কিনছিলাম। আর আফিফ এক ধ্যানে আঙ্কেলের দিকে তাকিয়েই ছিল, বুঝলাম না আসলে সে আঙ্কেলের কি দেখছিল। তো তারপরে এই তো ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি, আর মানে কতবার যে এই ব্রিজটা মানে পার হয়েছি, মানে সেটা আগের কথাগুলোই মনে পড়ছিল আর কি, মানে কলেজ লাইফের কথা। তো সব কিছু মনে হয় একই রকম আছে, খালি কিছু কিছু জায়গায় অনেকগুলো মানে বিল্ডিং, তারপর নতুন নতুন অনেক শপ, এগুলোই হচ্ছে পরিবর্তন হয়েছে যেটা দেখলাম। তো আমরা এখান থেকে আসলে হেঁটেই যাওয়া যায়, বাস থেকে নেমে খুব কাছেই হচ্ছে বাসা খালাম্মার, তো সেখানে যাব। আর যেতে যেতে এই যে লিফলেটগুলো চোখে পড়লো, মানে তো এখানে মনে হয় হাজার হাজার হচ্ছে গিয়ে বাসা ভাড়া হবে, তারপরে হচ্ছে রুমমেট আবশ্যক, মানে অনেক মানে যত রকমের বিজ্ঞাপন আছে সব দিয়ে দিয়েছে। আর আমার মনে হয় যে 10 মিনিট পরপরই চেঞ্জ হচ্ছে, কারণ একদিকে একজন লাগিয়ে যাচ্ছে, তার উপর এসে আরেকজন লাগাচ্ছে, এরকম অবস্থা। তো তারপরে এই তো আমরা বাসার খুব কাছাকাছি চলে এলাম। তো এখান থেকে আবার কিছু চিপস বা চকলেট এইসব নিলাম আর কি। তো বাসায় ঢুকে আফিফের হাসি দেখেন। তো আফিফের পাশে যাকে দেখছেন ও হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে, আর এখন যে বসছে ও হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে। তো আফিফ ওদের পেয়ে খুব খুশি, খুব মজা করে ওদের সাথে খেলছিল। আফিফ কিন্তু বাচ্চা মানুষ খুব পছন্দ করে, তো ওদের সাথে মিশতে ওর 2 মিনিট সময়ও লাগেনি। তো খুব মজা করে ওদেরকে খাইয়ে দিচ্ছিল, ও তাদের হাতে খাচ্ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আফিফ ওদেরকে মানে টানতেছিল ওদের জামা ধরে যে ওদের কোলে উঠবে। কিন্তু ওরা তো কেউ ওভাবে আফিফকে কোলে নিতে পারে না, কারণ ওরাও ছোট ছোট, কিন্তু আফিফ তাদের কোলে উঠবে। আর দেখেন আফিফ ঘর বাড়ির কী অবস্থা করছে, মানে সবাই মিলে আর কি ওরা খাচ্ছে। তো ওদের তো খাওয়া দাওয়া হলো, আর এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, আর এই ফাঁকে আফিফকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। তাই আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে, বাচ্চাদের খাওয়াতে গেলে যা হয়। আর আসলে খালাম্মার রান্নার কথা কি বলবো, আমার মা খালা সবার রান্নায় অসম্ভব মজা, আর বড় খালাম্মার রান্না স্পেশালি অনেক বেশি মজার হয়। তো এই তো খাবার শেষ করার আগেই আমার 2 বুড়ি 2 দিক থেকে পাগল হয়ে গেছে, ফুপু কখন সাজায় দিবা, খালামণি কখন সাজায় দিবা, এই অবস্থা। তো খাওয়া দাওয়া কোনো রকম শেষ করে বসে পড়লাম তাদেরকে সাজানোর জন্য, কারণ তারা অধীর আগ্রহে বসে আছে, মানে আমি ঢাকা কবে আসবো আর তারা আমার হাতে সাজবে। কারণ এই দোনো বুড়ি হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখে ইউটিউবে, তো ওরা দেখে যে আমি সাজি। তো তারপর থেকে ওরা হচ্ছে আমার উপর ওদের আকর্ষণটা বেড়ে গেছে, যে খালামণির কাছে অনেক সাজুগুজুর জিনিস আছে, তো ফুপি আসলে ফুপির কাছ থেকে সাজতে হবে, এটা হচ্ছে দোনোজনের কথা। তো এখন সাজাচ্ছি হচ্ছে আমার খালাতো বোনের মেয়েকে, ওর নাম হচ্ছে মুবাশিরা। তো ওকে সাজাচ্ছি, আর পাশে বসে আমার খালাতো ভাইয়ের মেয়ে যেটা, ওর নাম হচ্ছে রোজা, ও বসে বসে জিজ্ঞেস করতেছে আপু ফুপু এটা কি, ফুপু ওটা কি, এটা কোথায় দেয়। মানে রোজার দেখলাম যে সাজগোজের জিনিসের প্রতি অনেক বেশি মানে আকর্ষণ আর কি, মানে কোনটা কিভাবে দিতে হয় সে সব শিখে নিচ্ছে আমার কাছ থেকে। আর এদিকে মুবাশিরাকে সাজাচ্ছিলাম, পরে আয়নায় দেখালাম, বললাম কেমন হয়েছে, তো বলতেছে খুব সুন্দর হয়েছে। বলতেছে খালামুনি জানো আম্মু না এত সুন্দর করে সাজাইতে পারে না। তো আমি বললাম তোমার আম্মু যদি শোনে তোমার মাইর দিবে। বলে না আমি তো আম্মুকে বলি না, আমি তোমাকে বলতেছি। তো এইভাবে ও দুষ্টামি করতেছিল আর বলতেছিল ওর কথাগুলো। আর ছোটো মানুষের কথা শুনতে কিন্তু এমনিতেই অন্যরকম ভালো লাগে। আর ওরা এই ফাঁকে মানে খোঁজ নিচ্ছিল আমি কয়দিন থাকবো, তো ওরা হিসাব করছিল দুজন মিলে আমার কাছে কয়বার সাজতে পারবে এইসব আর কি। আবার আমি সিলেট থেকে ঢাকা কবে যাব সেই খবর নিচ্ছিল। তো যাই হোক, এর মধ্যে আবার রোজাকে সাজাচ্ছিলাম, আর রোজা একদম মানে পুতুলের মতো ছিল, মানে কোনো নড়াচড়া নাই যাতে ও সাজ নষ্ট না হয় একটুও। কাউকে কথাও বলতে দিচ্ছিল না আমার সাথে, বলে তোমরা কথা বলো না তাহলে ফুপু সুন্দর করে সাজাতে পারবে না। আর ও খুব সুন্দর করে ডাকে তামান্না ফুপু তামান্না ফুপু। ওর মুখে ডাক শুনে মনে হচ্ছিল যে ও যেন আমাকে কতদিন মানে রেগুলার দেখে এরকম একটা বিষয়, কিন্তু ওকে সেই ছোট দেখেছি আর এখন দেখলাম।
তো এই তো ওকে সাজিয়ে দিচ্ছিলাম আর বললাম যে ও চুপ করে আছে। ও বলছিল মুবাশিরাকে যে তুমি নড়ো না, তাহলে আমার আইলাইনার নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থা। তো তারপর আবার বলছিল যে ফুপু তুমি কিন্তু বলবা আমি কখন চোখ খুলবো, না হলে কিন্তু উপরে লেগে যাবে, মানে ও সেটাও বুঝতেছিল। আমি বললাম যে ঠিক আছে ফুপু, আমি বলবো, তুমি চোখ বন্ধ করে রাখো। তো ওদের সাথে খুব ভালো একটা সময় গেল। আর এর মধ্যে হচ্ছে আমার সেজো খালা, যে সেজো খালাও এসেছিল, মানে বড় খালাম্মার বাসায়। তো আমি কোনো রকম আর কি ভিডিওটা করিয়েছিলাম আমার খালাতো বোন ছোট যেটা, ওকে দিয়ে। তো এরপরে আবার সেও সেজেছে। আর একজনকে সাজিয়ে শেষ করতে করতেই দেখা যায় আরেকজনের সাজ নষ্ট হয়ে যায়, মানে এটা করে আসে ওটা করে আসে, আবার ঠিকঠাক করে দেওয়া লাগে। শুধুমাত্র রোজার সাজই নষ্ট হয়নি, কারণ সে খুব যত্ন নিয়েছিল। আর মজার ব্যাপার হলো, ও মনে হয় পানি খাবে, তো আমাকে কিছুক্ষণ পরে এসে বলতেছিল যে ফুপু আমি কি পানি খাবো, আমার লিপস্টিক নষ্ট হবে না তো? আমি বললাম না ফুপু, নষ্ট হবে না, নষ্ট হলে ফুপু আবার দিয়ে দিব। তো তারপরে গিয়ে বেচারি পানি খাইলো, মানে ওর সাজ নষ্ট হয়ে যাবে, তোকেও পানি খাচ্ছিল না। তো কিছুক্ষণ পরে আবার পানি খেয়ে এসে আমাকে বলতেছে ফুপু দেখো তো লিপস্টিক ঠিক আছে কিনা, নষ্ট হয় নাই তো। আসলে ওদের দুষ্টমিষ্ট কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর মনে হচ্ছিল এই যে এখন ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি ওদের কথাগুলো আর কি। আর এদিকে রোজাকে সাজানোর সময় আফিফ বাবাইও চলে এসেছে, কারণ সে বললাম যে বাচ্চাদের খুব পছন্দ করে, ও নিজেও যেহেতু বাচ্চা, তো ওদেরকে আদর করছিল, ওদেরকে হাপ্পা দিচ্ছিল। আর আমি আসলে বেসিক্যালি অত সাজুগুজুর কোনো কিছু নিয়ে যাইনি, তো যা ছিল সেগুলো দিয়েই কোনো রকম ওদেরকে সাজিয়ে দিচ্ছিলাম, কিন্তু তাতেই তারা মহা খুশি। আর ওরা তো মাশাআল্লাহ এমনিতেই পুতুলের মতো সুন্দর, তো ওদেরকে আসলে সাজানোর দরকার হয় না। আর ওদের সাজগোজের প্রতি আকর্ষণ দেখে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছিল, যখন আম্মু এই বয়সে আমাদেরকে সাজিয়ে দিত। তো ওই যে যেটা বলছিলাম যে আফিফ বাবাই চলে এসেছে, আফিফ বাবাই এসেই রোজাকে হাপ্পা দেওয়া শুরু করেছে। আর হাপ্পা দিতে দিতে তার সাজগোজ নষ্ট করে দিচ্ছে, তো এই জন্য আফিফকে আবার সরিয়ে দিলাম আমি। আর সাজার ফাঁকে ও বলছিল যে ফুপু দেখি আয়না দেখি কেমন লাগতেছে। আমি বললাম ফুপু তুমি একটু পরে দেখো, আমি সাজিয়ে শেষ করি তারপরে। তো আবার বলছে যে ফুপু কোনটার পরে কোনটা দিলাম, মানে ও শিখে রাখতেছে। তা আমি বললাম এগুলো, আবার বলছে যে ফুপু আমি কি এটার ভিডিও দেখতে পারবো আমার আম্মুর মোবাইলে? আমি বললাম হ্যাঁ ফুপু তুমি পারবা, মানে ওর আম্মুর মোবাইলে যেহেতু আমার ভিডিও দেখে এই জন্য ওর সেটা মানে মাথায় আছে। তো আমি বলছি হ্যাঁ তুমি তোমার আম্মুর মোবাইলেও দেখতে পারবা, তখন দেখে দেখে শিখে নিবা ফুপু কোনটার পরে কোনটা দিলাম। বলে কি আচ্ছা ঠিক আছে। তো আফিফ বারবারই ওকে বিরক্ত করছিল, অবশেষে আফিফকে সরিয়ে দিলাম। না হলে আসলে আফিফও খুব দেখছিল যে ওরা কী দিচ্ছে। পরে আফিফের হাতেও একটা দেওয়ার পরে লিপস্টিক ও একটু চুপ হলো। আর এর আগ পর্যন্ত ওদের একটু ডিস্টার্বই করছিল বারবার। আর ঢাকা গেলে যদিও একদম অল্প সময়ের জন্য যাই, ঢাকায় আমার অনেক রিলেটিভরাই থাকেন, কিন্তু সময়ের অভাবে আসলে সবার সাথে ওভাবে দেখা সাক্ষাৎ করা বা যাওয়া সম্ভব হয় না। তবে আমার একটা নানির সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, নানি অনেক বেশি আদর করে, বাট এবার আসলে যেতেও পারিনি, খুবই মানে ঝামেলার মধ্যে ছিলাম আর কি। তো এই তো ওদের দুজনকে সাজিয়ে দিলাম, তারপরে ওদেরকে একটু ছবি তুলে দিলাম। আর ওরা খুব খুশি ওদেরকে দেখতে পেয়ে, যে না ওদের খুব ভালো লাগছে। তো এর মধ্যে হচ্ছে আমার সেজো খালাম্মা এসেছে, তো খালাম্মার সাথেও কথাবার্তা বলছিলাম। খালাম্মা দেখছিল ওদের সাজগোজ, দুই পাকনি বুড়ির। তো সাজগোজ শেষে এবার তাদের একটু আনন্দ, মানে তারা এখন একটু নাচবে আর কি। তো রোজা অবশ্য ভালো নাচতে পারে, মুবাশিরা পারে না। তবে ট্রাই করছিল দুজন মিলে আর কি। তো রোজার গানের সাথে নাচার কিছু অংশ সরাসরি রাখলাম। আর এদিকে তারপর রোজা গিয়ে আবার ড্রেস পাল্টিয়ে আসলো, বলে যে মানে সাজের সাথে নাকি ড্রেসটা মানায়নি, তাই সুন্দর ড্রেস পরে আসলো আর কি। আর তারপরে খালাম্মাও চলে আসছে, খালাম্মাও বসা কথা বলছিলাম খালাম্মার সাথে। নড়েও নাই সাজার সময়, একদম নষ্ট হয় না, দেখছো এই গানটা একটু নষ্ট এই চার্জারটা পরে সব বলতে এটাই বাইরে গিয়া খাবার টাবার যাই তো কিছু নিব না, খালি সাজা ঠিক এটা মেকআপ এটা
সবসময় রাজি একটা সব সময় মাথায় ঘেরে যায়। এটা পছন্দ করে। এটা তোমার বেশি পছন্দ। তো এই তো তারপরে বড়খালমার বাসা থেকে বের হয়ে গেলাম বিকালের দিকেই, কারণ যেহেতু একটু নিউ মার্কেট যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য। আর ঢাকার শহরের যানজটের কথা আর কি বলবো, সেটা তো কম বেশি সবাই আমরা জানি আর কি। তো যাই হোক, অনেক দিন পরে গিয়ে মানে সেটার অভিজ্ঞতাটা আবার নতুন করে নিলাম। আর নিউ মার্কেট নেমেই চোখে পড়লো হচ্ছে কাঁচা কলা দিয়ে যে ভর্তাটা করা হয়, এটা কিন্তু ঢাকায় এখন অনেক বেশি ফেমাস। তো সব জায়গায় মোটামুটি এগুলো দেখতে পাওয়া যায়। তো সেটাই দেখছিলাম, যদিও আমি টক জিনিস অতটা খেতে পারি না বা পছন্দ করি না, যার কারণে আমি নেইনি। তবে আপনাদের ভাইয়া পরবর্তীতে ট্রাই করবে সেটা বললো আর কি, আর সেটাই দেখছিলাম। তো তারপরে হচ্ছে ওভারব্রিজে উঠলাম, যেহেতু আমরা নিউ মার্কেটে যাব। তো ওঠার পরে মানে এমন এলাহি অবস্থা, মানে আমি মানুষ তার সাথে গাড়ি ঘোড়া এগুলো দেখে মানে মানে কেমন যেন একটা ফিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে চলে যাই, আমি শপিং করব না, মানে এরকম একটা ফিল হচ্ছিল। যদিও এক গাদা জিনিস লিস্ট করে নিয়ে এসেছিলাম, কারণ ঢাকায় আসলে সব কিছুরই কালেকশন অনেক বেশি, অনেকগুলো থেকে পছন্দ মতো নেওয়া যায়। আর নিউ মার্কেটে আসলে মোটামুটি সব কিছুই একসাথে শপিং করা যায়, এটা একটা সুবিধা আছে। কিন্তু এবার আসার পরে মানে কি বলবো, ধৈর্য কুলাচ্ছিল না, কারণ কোনো জায়গায় দাঁড়ানোর মতোই অবস্থা নেই, কেনাকাটা আর কি করব। তো তখন মনে হচ্ছিল যে না, সিলেটই ভালো, অন্তত সময় নিয়ে মানে এক জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু কেনা যায়, আর এতটা ভিড় বা যানজটও থাকে না। তো কালেকশন কম হোক বা প্রাইস সিলেটে একটু বেশি হোক সেটা ব্যাপার না, আরাম করে কেনা যাবে। তো আর এদিকে হচ্ছে আফিফ এই ব্লকের রঙের জিনিসগুলো দেখে সে খুব অবাক হচ্ছিল, তো আফিফকে নিয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর যেহেতু এসব কাজ আমার খুব পছন্দের, তাই আসলে দেখতে আমারও ভালো লাগে। তো ওদিকে হচ্ছে আফিফের আব্বু ওর জন্য কিছু জিনিস দেখছিল, আর সেই ফাঁকে আমরা দাঁড়িয়ে হচ্ছে এগুলো দেখছিলাম মা ছেলে মিলে। আর আফিফকে নিয়ে এখন শপিং করা আরও বেশি টাফ, কারণ যারা ছোট বাচ্চা নিয়ে বের হয় তারা তো জানেনি। তো তারপরও সাহস করে আমরা এত দূর এসেছি, আবার তার মধ্যে হচ্ছে ওকে নিয়েই সব জায়গায় ঘুরছি, কেনাকাটাও করছি। আসো আসো, এদিকে তাকাও, আম্মু দেখি তোমাকে হাসি করো। ওয়াও ওয়াও, যেও না। তো এই জন্য আর বেশি কিছু না করে, বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কারণ আফিফের কথা চিন্তা করে। আর আফিফ অবশ্য প্রথম দিন বেশি বিরক্ত করেনি, কিন্তু দ্বিতীয় দিন অনেক বেশি কান্নাকাটি করেছে। তারপরে তো ভয়ে পেয়েছিলাম, মানে রাতের বেলা ঘুমানোর সময় আর কি। তো এদিকে বাসায় এসে হচ্ছে আমার বান্ধবীর সাথে ও খেলছিল, আর ও একদম মানে কি বলবো, মানে আমার ফ্রেন্ডের সাথে, তারপরে পিউলির সাথে একদম মিশে গিয়েছিল। ওদের সাথে খুবই এনজয় করছিল, তার হাসি যেন থামে না, মানে এই অবস্থা আর কি। তো যেহেতু ও অনেক বেশি বিরক্ত করেছিল, যার কারণে পরের দিন আমরা সারাদিন আফিফকে নিয়ে মানে রেস্ট করেছি, বাসায় কোথাও বের হইনি। তো আফিফ হচ্ছে এখন আবার অপুর সাথে খেলছে, মানে আমার ফ্রেন্ডের ভাইয়ের সাথে। তো ওর সাথেও খুব মজা করে খেলে, কিন্তু হচ্ছে যখন হচ্ছে অপুর হাতে একটা ট্যাটু করা আছে, তো যখন ও মানে ড্রেস চেঞ্জ করে বা ট্যাটুটা আফিফের চোখে পড়ে, তখনই আফিফ ভয় পায়, কান্নাকাটি করে। মানে ও চিন্তা করে হয়তো বা কোনো কিছু লেগেছে ওর হাতে, তো সেটা পরিষ্কার করার চিন্তা ভাবনা করে ও, আরও কান্নাকাটি করে। এমনিতেও ভালোই খেলছে ওদের সাথে। তো যাই হোক, মিরপুরে যদিও আমার কিছু পছন্দের খাবার দাবার আছে, সেগুলো আর আজকে খাওয়া হয়নি, কারণ বিকেলে আমরা সেখান থেকে চলে এসেছি। তো এই তো তারপরে হচ্ছে আমরা রাতের খাবার দাবার করে নিলাম, আর এরপরে এই যে আফিফ একটু ঘর গোছানোর কাজ করছে। তো ওদের ঘরে যেখানে যে জিনিস ছিল, মানে 2 দিন এসে সব কিছু একদম সুন্দর মতো গুছিয়ে দিয়ে এসেছে, কোনো কিছু আর এলোমেলো রাখেনি। তো যাই হোক, এগুলি হচ্ছে ওর খেলার জিনিস, কারণ ও যেহেতু মানে কি বলে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে, ওর তো আর তত খেলনা আসলে ওইখানে নেই। তো তারপরে কয়েকটা ছোট ছোট খেলনা নিয়ে গিয়েছিলাম, সেগুলো দিয়ে সে খেলবে না, অন্যান্য সব কিছু দিয়েই সে খেলাধুলা করেছে। তো এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর যেতে যেতে কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তো চ্যানেলে আরও খুব সুন্দর সুন্দর ঢাকার কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন, আশা করি ওই ভিডিওগুলো ভালো লাগবে। আর ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য খুবই দুঃখিত।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার পরিবারের জন্য, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।